আসসালামু আলাইকুম। আরা উইন্টার নামের এক উইচ, যে কিনা জঙ্গলের মাঝে গোপনে জাদু শিখত। কেননা তাদের রাজ্যে একমাত্র রানী বাদে আর সবারই জাদু করা নিষিদ্ধ ছিল। আর যে বা যারা রাজ্যে জাদু করত তাদেরকেই রানী মৃত্যুদণ্ড দিত। জাদুর এই রাজ্যে এমন নিয়ম কারোরই পছন্দ ছিল না, তাই তো সবাই চাইতো স্বর্ণযুগ আসুক এবং গোপন রাজকুমারী আরা রানী হোক। তবে এই রানী হওয়ার পথটা এতটাও সহজ ছিল না। বিশাল আকৃতির ড্রাগন, বড় বড় দৈত্য, কঙ্কাল শূন্য যারা কিনা অমর, ভূত পিশাচ আরো কত কির মুখোমুখি হতে হয় আরাকে। এত কিছু করে শেষমেশ আরা কি রানী হতে পারবে? তো জানতে হলে দেখতে হবে গোপন রাজকন্যা আরার এই জাদুই গল্পটি। তাই চলুন আর দেরি না করে সরাসরি চলে যাওয়া যাক গল্পে। গল্পটি শুরু হয় এক ভয়ঙ্কর জঙ্গলে ঘেরা রাজ্য দেখিয়ে, যে রাজ্যের রানী ছিল এক শয়তান ভয়ঙ্কর জাদুকর্ণী। সেই রাজ্যে জাদু করা ব্যান করে রেখেছিল। নিয়ম মোতাবেক একমাত্র সে বাদে এই রাজ্যে আর কেউই জাদু করতে পারবে না, যাতে করে সে প্রজাদেরকে নিজের পায়ের নিচে দাবিয়ে রাখতে পারে, কেউ কখনোই কোনো প্রতিবাদ না করতে পারে। আর এই শয়তানি রানীর সেনা প্রধানের নাম ছিল জেড ক্রস। জেড ক্রস একদিন জঙ্গলের মধ্য দিয়ে হেঁটে কোথাও একটা যাচ্ছিল। তখন ওই একই জঙ্গলে আমরা একজন সুন্দরী মেয়েকে দেখতে পাই, যে কিনা জঙ্গলের মাঝে ঝিলের পাড়ে বসে এক জাদুর বই পড়ছিল, সেই সাথে জাদুর প্র্যাকটিস করছিল। এই বইতে লেখা জাদু অনুযায়ী সে জাদু করার চেষ্টা করে, কিন্তু বারবার বিফল হওয়ার কারণে সে জোরে জাদু করে বসে, যার ফলে এই জাদু গিয়ে লাগে জেড ক্রসের ঘোড়ার গায়ে। এতে করে জেড ক্রস মাটিতে পড়ে যায়। তখনই মেয়েটি ছুটে আসে তাকে সাহায্য করার জন্য। জেড ক্রস এখানে তার আবছা চোখে মেয়েটিকে দেখে প্রথম দেখাতেই প্রেমে পড়ে যায়। তার কাছে মনে হচ্ছিল মেয়েটি যেন স্বর্গ থেকে নেমে এসেছে। তখনই মেয়েটি তার হুঁশ ফিরায়। জেড ক্রস মেয়েটির সাথে কথা বলে এবং জানায় যে কিছু একটা তার চোখ মুখে লাগার কারণে সে এখানে পড়ে গিয়েছে। মেয়েটি তো জানতো যে তারই করা জাদু জেড ক্রসের চোখ মুখে লেগেছে, তবে সে এখানে অস্বীকার করে এবং বলে এই জঙ্গলে অনেক ছোটখাটো পশু পাখি আছে যেগুলো তার চোখ মুখে লাগতে পারে। তখন জেড ক্রস বলে সে নিশ্চিত তার চোখ মুখে যা লেগেছিল তা কোনো ম্যাজিকের অংশ ছিল। একথা বলতেই তার নিজের ঘোড়ার কথা মনে পড়ে যায়। সে নিজের ঘোড়াকে ডাকতে থাকে খুবই অদ্ভুত নামে, যেটা শুনে মেয়েটি বেশ অবাক হয় এবং তার ঘোড়ার একটা সুন্দর নাম দেয়, যেটা ছিল কুইনলি। এখন জেড ক্রস পুরোপুরিভাবে নিশ্চিত ছিল যে এই মেয়েটি তার উপর জাদু করেছে। প্রথমত এখানে আর কেউ নেই, দ্বিতীয়ত তার কাছে রয়েছে জাদুর ছড়ি। একথা বলেই জেড ক্রস তার কাছ থেকে জাদুর ছড়িটি ছিনিয়ে নেয় এবং বলতে থাকে যে পুরো রাজ্যে জাদু করা নিষিদ্ধ। মেয়েটি এখানে লুকিয়ে লুকিয়ে জাদু শিখছে, তাই জাদু করার জন্য সে শাস্তি পাবে, সেই সাথে সেই লোকটি শাস্তি পাবে যে কিনা তাকে এই জাদুর ছড়ি দিয়েছে। একথা শুনে মেয়েটি নরম সুরে বলে সে সকল শাস্তি পেতে রাজি, তবে এই ছড়িটি তার মায়ের শেষ স্মৃতি, সে এটা দিতে চায় না। যেহেতু জেড ক্রস একজন কমান্ডো, তাই তার পুরো অধিকার আছে এই ছড়িটি ছিনিয়ে নেওয়ার। একথা বলে মেয়েটি মাথা নত করে থাকে। ফলে জেড ক্রস মনে করে মেয়েটি হয়তো বা হার মেনে নিয়েছে, কিন্তু আসলে মেয়েটির মনে মনে ছিল অন্য ফন্দি। জেড ক্রসের এরকম অসতর্কতার সুযোগ নিয়ে সে তার হাত থেকে জাদুর ছড়িটি নিয়ে নেয় এবং সাথে সাথে সেখান থেকে গায়েব হয়ে যায়, যা দেখে জেড ক্রস নিজের চোখকে বিশ্বাস পর্যন্ত করতে পারে না। কেননা এত বছর ধরে জাদু নিষিদ্ধ হওয়ার পরও কেউ এত ভালো জাদু পারে, এটা তো বিশ্বাসযোগ্যই ছিল না। যাই হোক, এখন তার যাত্রা তো চালিয়ে যেতে হবে, যে কারণে সে তার ঘোড়াকে তার দেওয়া ওই অদ্ভুত নামে ডাকতে থাকে। তবে ঘোড়াটি তার ডাকে সাড়া দেয় না, বরং যখনই সে কুইনলি বলে তাকে ডাক দেয় তখনই সে তার কাছে চলে আসে। এর মানে ঘোড়াটি এখন ওই মেয়েটির দেওয়া নামটিকেই একসেপ্ট করে নিয়েছে। কিন্তু কুইনলি কি করে ওই মেয়েটির ভাষা বুঝল? এইসব রহস্য মাথায় নিয়ে জেড ক্রস তখনই চলে যায় প্রফেসরের সাথে দেখা করতে। প্রফেসর আসলে তার আঙ্কেল ছিল, যে কিনা লুকিয়ে দূরে কোথাও বাস করত, যেখানে সে জাদুর প্র্যাকটিস করত, তবে সেটা নেহাতি গোপনে। আর এর কারণ একটু পরেই আমরা দেখতে পাই। আমরা ওই ভয়ানক রানীকে দেখতে পাই, যার কাছে ধরে নিয়ে আসা হয় একজন মেয়েকে। মেয়েটির অপরাধ হলো তার কাছে একটা জাদুর ছড়ি দেখা গিয়েছে। মেয়েটি এখানে মিথ্যা বলে বাঁচার চেষ্টাও করে, তবে রানী তার কোনো কথাই শোনে না। প্রথমে তো তার ছড়িটি সে ভেঙে ফেলে,
আর এরপর ছড়ি সাথে রাখার জন্য সে মেয়েটিকে মৃত্যুদণ্ড দেয়। মেয়েটি এখানে আকুতি মিনতি করতে থাকে যে সে এই ছড়িটি ব্যবহার করে না। এছাড়া তার ছোট ছোট ছেলে মেয়ে আছে যাদেরকে দেখার মতো কেউই নেই। তবু এই নির্দয় রানীর মনে একটুও মায়া হয় না। ওই সময় রানীর কাছে একজন দূত আসে যে কিনা ক্যাপ্টেন লি এর ব্যাপারে তথ্য নিয়ে এসেছিল। ক্যাপ্টেন লি, প্রফেসর এবং জেড ক্রস তিনজনই একই দলে ছিল। তারা আসলে রানীর সামনে মিথ্যা অভিনয় করত। গোপনে তারা চাইতো যে যেভাবেই হোক তারা রানীর রাজত্ব শেষ করবে। এই উদ্দেশ্যেই বহুদিন যাবৎ লি একটা বিশেষ ম্যাপের খোঁজে ছিল, যেটা সে ফাইনালি পেয়েও যায়। তবে রানীর সৈন্যদের চোখ ফাঁকি দিয়ে নিজের জাহাজে পালিয়ে যেতে তার ভীষণ কষ্ট হয়। সেখানে বসে সে বুঝতে পারছিল না এই ম্যাপটি কিভাবে কাজ করে। মূলত এই ম্যাপটি 4 শক্তিশালী জাদুকরেরা তৈরি করেছিল। এই ম্যাপে 4টি জাদুকরী জিনিসের সন্ধান রয়েছে, যেগুলো খুঁজে বের করলেই তারা পেয়ে যাবে ওই শক্তিশালী ম্যাজিক্যাল ওয়ান্ড অর্থাৎ জাদুর ছড়ি, যে ছড়ির মালিক জাদুকরকে কখনোই হারানো সম্ভব না। মূলত ওই শক্তিশালী জাদুর ছড়ি খুঁজেই তারা এই ভয়ঙ্কর রানীকে হারাতে চাইছিল। অন্যদিকে আমরা দেখতে পাই জেড ক্রস পৌঁছে গিয়েছে তার প্রফেসরের বাড়িতে। প্রফেসর মূলত তার আঙ্কেল ছিল। এখানে সে তার আঙ্কেলকে তার বিচিত্র অভিজ্ঞতার কথা খুলে বলে, যা আসার পথেই জঙ্গলে হয়েছে। তার আঙ্কেল যখনই জানতে পারে যে ওই জাদুই পারদর্শী মেয়েটি আসলে লাল চুলের একটা মেয়ে ছিল, তখনই তার আঙ্কেলের কিছু একটা মনে পড়ে যায়। মূলত বহু বছর আগে তার দাদা যখন বেঁচে ছিল, তখন তার দাদার কাছে একটা সন্দেশ এসেছিল, যে সন্দেশ অর্থাৎ খবর নিয়ে এসেছিল 4 এঞ্জেল। ওই তথ্য মোতাবেক জঙ্গলের মাঝে থাকা এক লোকানো জাদুকরী গ্রাম থেকে আসবে জ্বলন্ত আগুনের মতো লাল রঙের চুলওয়ালা এক রাজকুমারী, যে কিনা ওই শক্তিশালী জাদুর ছড়ির সাহায্যে শয়তান রানীকে হারাবে এবং রাজ্যে নিয়ে আসবে এক স্বর্ণযুগ, যেখানে সকলে সুখে শান্তিতে বসবাস করবে। ফলে এই প্রফেসি অনুযায়ী তারা বুঝতে পারে যে ওই মেয়েটি আসলে ওই রাজকুমারী। তাকে খুঁজে বের করতে পারলেই তারা খুব সহজেই ওই শক্তিশালী শয়তান রানীকে হারাতে পারবে এবং রাজ্যের খুশি ফেরত আনতে পারবে। এই উদ্দেশ্যে ওই প্রফেসির ডায়েরি নিয়ে তখনই বেরিয়ে যায় জেড ক্রস। তবে তাদের এই কথা লুকিয়ে একজন গুপ্তচর শুনে ফেলে, যে হয়তোবা খুব শীঘ্রই রানীকে এই তথ্য দিয়ে দিবে। আপাতত আমরা ওই শয়তান রানীকে দেখতে পাই, যে কিনা নিজের 2 বোনের সাথে কথা বলছিল। তার 2 বোনও 2 রাজ্যের রানী ছিল, তবে তারা তার মতো এত খারাপ ছিল না। এমনকি সে তো নিজের বোনদেরকে পর্যন্ত হিংসা করত। মূলত সে মনে মনে চাইতো যাতে করে সে ওই ম্যাজিক্যাল ওয়ান্ড হাসিল করে নিতে পারে। ওই শক্তিশালী জাদুর ছড়ি দিয়ে সে নিজের বোনদেরকেই হারিয়ে তাদের রাজত্ব নিয়ে নিতে চাইছিল, যে ব্যাপারে তার বোনদের কোনো ধারণাই ছিল না। এই শয়তান রানীর নাম ছিল ওয়েন্ডেলিন। সে মূলত এটাও জেনে গিয়েছিল যে লির কাছেই রয়েছে ওই ম্যাপ। এ কারণেই সে তার উপর জাদু করে, যার ফলে তার জাহাজ পড়ে এক ভয়ঙ্কর তুফানের মুখে। সে আপ্রাণ চেষ্টা করতে থাকে এই তুফানের হাত থেকে বাঁচার, তবে তার জাহাজ সে কোনো মতে বাঁচিয়ে নিতে পারলেও সে বাঁচতে পারে না। সে পানিতে পড়ে যায়, যেখানে তার কাছে ওই ম্যাপটিও ছিল। এরই মধ্যে একটা সামুদ্রিক প্রাণী তার উপর হামলা করে। পানির নিচে ওই সামুদ্রিক প্রাণীর হাত থেকে বাঁচতে গিয়ে তার হাত থেকে ম্যাপটি ছুটে যায়, যেটা তলিয়ে যায় পানির গভীরে। সে কোনো মতে একটা কাঠের বাক্স ধরে নিজের প্রাণ বাঁচায়। অন্যদিকে আমরা দেখতে পাই জেড ক্রসকে, যে কিনা এই গহীন জঙ্গলে ওই মেয়েটির খোঁজে বেরিয়েছিল। অনেক খোঁজার পর একসময় সে মেয়েটিকে পেয়েও যায়। তবে মেয়েটির সৌন্দর্য এতটাই মনোমুগ্ধকর ছিল যে সে লুকিয়ে তাকে দেখেই চলেছিল। এমন সময় সে লক্ষ্য করে এক ভয়ানক ড্রাগন এসে মেয়েটির উপর হামলা করছে। এটা মূলত রানীর ড্রাগন ছিল, যেটা বোঝা মাত্রই সে গিয়ে মেয়েটিকে রক্ষা করে নেয়, আর এরপর তাকে নিয়ে লুকিয়ে এক স্থানে চলে আসে। মেয়েটি এখানে তার প্রাণ বাঁচানোর জন্য ধন্যবাদ জানায়। এখানে তারা একজন আরেকজনের পরিচয় দেয়। মেয়েটির নাম ছিল আরা উইন্টার। এভাবেই তাদের দুজনের মধ্যে এক বন্ধুত্বপূর্ণ সম্পর্কের সৃষ্টি হয়। আরা তাকে তার ছোটবেলা যে স্থানে কেটেছে সেই সকল স্থান ঘুরিয়ে দেখাতে থাকে। সেই সাথে তারা একজন আরেকজনকে নিজেদের ব্যাপারে বলতে থাকে। জেড ক্রস জানায় সে এবং তার আর্মি কিভাবে ওয়েন্ডেলিনের বিরুদ্ধে গিয়েছিল এবং কিভাবে তার ড্রাগনদের সাথে লড়াই করেছিল। তার এই বাহাদুরিতার কথা শুনে আরা মুগ্ধ হয়। সেই সাথে বলে যে তার মা ছোটবেলায় তাকে বলেছিল যে ড্রাগনরা আবারও ফিরে আসবে। তার মুখে মায়ের কথা শুনে জেড ক্রস তাকে জিজ্ঞাসা করে যে তার মা কে ছিল। মূলত জেড ক্রস জানার চেষ্টা করছিল যে সে আসলেই কোনো রাজকুমারী কিনা।
কেননা প্রফেসি মোতাবেক ওই মেয়েটিকে রাজার বংশধর হতে হবে। আরা এখানে তার মায়ের গল্প বলতে শুরু করে। তার মা একজন চমৎকার জাদুকরনী ছিল, জাদুই ছিল তার জীবন। তবে তার এই জাদু করার ব্যাপারে রানী জেনে গিয়েছিল, যে কারণে রানীর সৈন্যরা তার উপর হামলা করে। সে সেখান থেকে গায়েব হওয়ার জাদু করে ঠিকই, কিন্তু অদৃশ্য হওয়ার সময় তার পেটে ওই সৈন্যদের তলোয়ারের আঘাত লাগে, যার ফলে ছোট্ট আরার সামনেই তার মা শেষ নিঃশ্বাস ত্যাগ করে। মায়ের মৃত্যুতে আরা প্রচণ্ডভাবে ভেঙে পড়েছিল, তবে তাকে সামলে নিয়েছিল তার নানি আকেলিয়া। আকেলিয়াই তাকে বড় করেছিল। তার কাছ থেকেই আরা জাদুই গাছপালার ব্যবহার শিখেছিল। তার 16তম জন্মদিনের দিন আকেলিয়া তাকে তার মায়ের জাদুর ছড়ি এবং একটা ডায়েরি দেয়, যে ডায়েরিতে লেখা ছিল জাদুর সকল নিয়ম। ওই ডায়েরি দেখে দেখেই আরা জাদু শিখেছে। জেড এখানে তার বাবার ব্যাপারে জিজ্ঞাসা করে। উত্তরে আরা বলে তার বাবার ব্যাপারে খুব বেশি মনে নেই। ছোটবেলাতে তার বাবা তাদেরকে ছেড়ে চলে গিয়েছিল। তার বাবার ব্যাপারে তার শুধুমাত্র দুটি জিনিসের কথাই মনে আছে। এক হলো লাল রঙের লম্বা দাড়ি, আর দ্বিতীয়টি হলো তার হাতের আংটি। এভাবেই কথা বলতে বলতে তারা পৌঁছে যায় আরার গ্রামের কাছে। তবে তারা দুজনই যেহেতু দুজনকে পছন্দ করতে শুরু করেছিল, তাই তারা আবারও পরদিনই দেখা করতে চায়। আর এরপর আরা চলে যায় তার গ্রামে। অন্যদিকে আমরা ক্যাপ্টেন লিকে দেখতে পাই, যে কিনা সমুদ্রের তীরে পড়েছিল। তার জ্ঞান ফিরায় একজন আদিবাসী মেয়ে, যার নাম ছিল লাইলানি। লাইলানি এখানেই তাকে সেবা শুশ্রূষা করে সুস্থ করে তোলে। তাদের দুজনের মধ্যেও বেশ ভালো সম্পর্কের সৃষ্টি হয়। তাদের এই সম্পর্ক আরো বেশি ঘনিষ্ঠ রূপ নিবে ঠিক তখনই সেখানে চলে আসে লাইলানির বাবা। তার হুঙ্কার শুনে লেইলানি ভীষণ ভয় পেয়ে যায়। তাই তো সে দৌড়ে গিয়ে ক্যাপ্টেন লিকে একটা নৌকার কাছে পৌঁছে দেয়, যে নৌকার সাহায্যে সে নিজের রাজ্যে ফিরে যেতে পারবে। শেষ বিদায়ের সময় লেইলানি এখানে স্মৃতি হিসাবে ক্যাপ্টেন লিকে একটা নেকপিস পরিয়ে দেয়। আর এরপর নৌকা নিয়ে রওনা হয় ক্যাপ্টেন লি। অন্যদিকে ক্যাপ্টেন লির এত দেরিতে পৌঁছানো দেখে রানীর সন্দেহ আরো বেশি বেড়েই চলেছিল। সে যখনই জানতে পারে ক্যাপ্টেন লি সমুদ্রে তলিয়ে গিয়েছে, সেই সাথে তলিয়ে গিয়েছে ওই ম্যাপটিও, তখনও তার বিশ্বাস হয় না। তার মনে হতে থাকে যে নিশ্চয়ই সময় চলে এসেছে ওই মেয়েটির ফিরে আসার, অর্থাৎ আরা উইন্টারের। তাই সেও নতুন করে প্রস্তুতি নিতে শুরু করে। অন্যদিকে জেড ক্রস চাইলেও আরাকে এখনই এই সব কিছুর ব্যাপারে খুলে বলতে পারছিল না। তার তো বরং আরার সাথে সময় কাটাতে বেশ ভালোই লাগছিল। একদিকে সে আরার সাথে সময় কাটিয়ে তার ব্যাপারে আরো গভীরভাবে জানছিল, অন্যদিকে প্রফেসরের সাথে মিলে সে ওই প্রফেসির ব্যাপারেও আরো বেশি তথ্য বের করছিল, যাতে করে সে নিশ্চিত হতে পারে আরাই ওই মেয়েটি কিনা। শেষমেশ সে বুঝতে পারে যে আসলেই আরাই ওই মেয়েটি। তাই তো সে সিদ্ধান্ত নেয় এবার সে আরাকে সবকিছু খুলে বলবে। সেই ব্যাপারে বলা মাত্রই আরা হতবাক হয়ে যায় এবং এই সব ব্যাপারটাকে অস্বীকার করতে শুরু করে। তখন জেড ক্রস তাকে যুক্তি দিয়ে বোঝাতে থাকে যে সেই হলো ওই প্রফেসির রানী, যা শুনে আরা তাকে চুপ করতে বলে, কারণ এই ব্যাপারে রানী যদি ভুলক্ষরেও টের পেয়ে যায় তাহলে তাকে মরতে হবে, এবং জেড ক্রস যদি তাকে সত্যিই ভালোবেসে থাকে তাহলে সে যেন দ্বিতীয়বার তার সামনে এইসব কথা না বলে। একথা বলেই আরা সেখান থেকে চলে যায়। এদিকে এই সকল তথ্য মনের ভুলে প্রফেসর একজনকে খুলে বলে, যে কিনা আর কেউ নয় বরং গুপ্তচর ছিল। সে তখনই গিয়ে রানীকে সব ব্যাপারে বলে দেয়। রানী যখন আরা এবং ওই ম্যাজিক্যাল ছড়ির ব্যাপারে জানতে পারে তখনই সে বুদ্ধি আঁটতে শুরু করে। ওই রাতে জেড ক্রস যখন প্রফেসরের কাছে ফিরে যায় তখন সে দেখতে পায় সেখানে রানীর সৈন্যরা রয়েছে, যাদেরকে দেখে জেড ক্রস লুকিয়ে পড়ে এবং লুকিয়ে তাদের কথা শুনতে থাকে। তারা এখান থেকে আরার ঠিকানার ব্যাপারে জেনে গিয়েছিল। এখন তারা এখান থেকে চলে যাওয়ার পর জেড ক্রস যায় প্রফেসরের কাছে, যেখানে সে প্রফেসরের কাছ থেকে জানতে পারে যে তারা আরার ঠিকানা পেয়ে গিয়েছে। তাই তাকে এখনই যেতে হবে আরাকে রক্ষা করতে, তা না হলে তারা আরাকে পুরোপুরিভাবে নিঃশেষ করে দিবে, যার ফলে প্রফেসি কখনোই সত্য হবে না, কখনোই তারা এই শয়তান রানীর হাত থেকে মুক্তি পাবে না। তাই তো জেড ক্রস তখনই দৌড়ে চলে যায় আরা উইন্টারকে বাঁচাতে। সে যখন আরা পর্যন্ত পৌঁছায় তখন আরা ঘুমিয়েছিল। সেখানে গিয়ে সে আরার ঘুম ভাঙায় এবং তাকে নিয়ে বেরিয়ে আসে ওই গ্রাম থেকে। তবে এমন সময় সৈন্যরা সেখানে চলে আসে এবং আরাকে সেখানে না পেয়ে পুরো গ্রামেই আগুন ধরিয়ে দেয়।
শুধুমাত্র সৈন্যরাই নয়, সেখানে ছিল ওই ড্রাগনও, যে ড্রাগনকে কন্ট্রোল করত রানী নিজে। এখানে রানী দূর থেকে এই সব কিছু তার জাদুই বলের মাধ্যমে দেখতে পারছিল। সেই নিষ্পাপ গ্রামবাসীদেরকে পুড়তে দেখে যেন মজা পাচ্ছিল। তবে কষ্ট হচ্ছিল আরা তো তাদেরকে বাঁচাতে যেতে চাইছিল, তবে জেড ক্রস তাকে আটকে নেয়, কেননা এই ড্রাগনের সাথে তারা এখন লড়াইয়ের জন্য প্রস্তুত নয়। তাই আরা নিজের গ্রামের এই অবস্থা দেখে ভীষণ রেগে যায়। শেষমেশ সে সিদ্ধান্ত নেয় যে সে ঠিকই ওই রানীকে হারাবে এবং শয়তান রানীকে হারিয়ে সে স্বর্ণযুগ আনবে, যেমনটি ওই প্রফেসিতে লেখা ছিল। এখন এই কাজের জন্য তাদের হাতে 3 রাত সময় ছিল। এই 3 রাতের মধ্যেই তাদেরকে ওই জাদুর লাঠি সংগ্রহ করতে হবে, তা না হলে তারা কিছুতেই রানীকে হারাতে পারবে না। রানীও এদিকে আরা উইন্টারের সাথে লড়াইয়ের জন্য জাদুর প্র্যাকটিস করতে থাকে। যেহেতু সে জেনে গিয়েছিল জেড ক্রসের সাথে আরা উইন্টারও পালিয়ে গিয়েছে, এর মানে তাকে মারতে তারা সফল হয়নি। অন্যদিকে ক্যাপ্টেন লি ফিরে আসে নিজের রাজ্যে, যেখানে তাকে অলরেডি ধোঁকাবাজ হিসাবে ঘোষণা করা হয়েছিল। সেই সাথে ঘোষণা করা হয়েছিল যে যেই তাকে রানীর কাছে ধরিয়ে দিবে তাকে রানী বড় পুরস্কার দিবে। এই লোভে এখানে তার বন্ধুরাও তাকে ধোঁকা দেয়, তাকে কোনো রকম সাহায্য না করে বরং তাকে আটক করতে শুরু করে। তবে সুযোগ এবং বুদ্ধিকে কাজে লাগিয়ে সে তার 2 বন্ধুকেই মেরে বেঁধে ফেলে এবং তাদের কাছ থেকে ক্যাপ্টেনের পোশাক নিয়ে নিজেকে তৈরি করে নেয়। এর সাথে এবার প্রয়োজন ছিল একটা ঘোড়া এবং তলোয়ারের, যে ব্যাপারে সে সাহায্য নেয় একজন মেয়ে। সে গিয়ে একজন সৈন্যকে কথার জালে ফাঁসিয়ে নেয় এবং এই সুযোগে ক্যাপ্টেন লি তার ঘোড়া এবং তলোয়ার নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। যাওয়ার আগে সে মেয়েটিকে তার প্রাপ্য স্বর্ণমুদ্রাও দিয়ে যায়। অন্যদিকে দিন গড়িয়ে রাত হয়ে যায়। আমরা আরা এবং জেড ক্রসকে দেখতে পাই, যারা ফাইনালি এই জঙ্গলের মধ্যে এমন একটা স্থান খুঁজে বের করতে পেরেছিল যেখানে তারা একটু রেস্ট নিতে পারত। তারা যখন সেখানে বসে রেস্ট নিচ্ছিল তখনই সেখানে চলে আসে ক্যাপ্টেন লিকে এখানে দেখে জেড ক্রস বেশ অবাক হয়, আর এরপর সে লিকে সবকিছু খুলে বলে। ওই প্রফেসি এবং আরাই যে ওই প্রফেসির মেন ক্যারেক্টার অর্থাৎ ওই রাজকুমারী, এই ব্যাপারেও সে ক্যাপ্টেন লিকে জানিয়ে দেয়। এর ফলে এবার ক্যাপ্টেন লিও তাদের দলে যোগ হয়। সেখানে একটা প্যাঁচা ছিল, যার সাহায্যে জাদুর মাধ্যমে ওয়েন্ডেলিন জেনে যায় এই সব কিছুর ব্যাপারে, সেই সাথে তাদের পরিকল্পনার ব্যাপারেও, যে তারা ওই ম্যাপের সাহায্যে ওই 4টা বস্তু খুঁজে বের করতে চাইছিল, যে 4টা জিনিস তারা ওই শক্তিশালী জাদুর ছড়ি উদ্ধার করতে পারবে তারা। যা শুনে ওয়েন্ডেলিন বুঝতে পারে এবার তাদের 3 জনকেই দ্রুত থেকে দ্রুত সময়ের মধ্যে হত্যা করতে হবে, তা না হলে তার হার নিশ্চিত। তাই সে তার বিশেষ সেনাবাহিনীকে মাঠে নামিয়ে দেয়। অন্যদিকে ক্যাপ্টেন লিয়ের দেখানো লম্বা রাস্তা ধরে আরা এবং জেড চলতে থাকে। তারা মূলত ওই 4টা বস্তু সংগ্রহ করতে চাইছিল, যার লোকেশনের ব্যাপারে ক্যাপ্টেন লি ওই জাদুই ম্যাপে দেখেছিল। তবে এভাবেই চলতে চলতে একটা পর্যায়ে ক্যাপ্টেন লি অনুভব করে যে তাদেরকে কেউ ফলো করছে। দূর থেকে দূরবীনের মাধ্যমে তারা দেখে ফেলে ভোজকে। ভোজ হলো ওয়েন্ডেলিনের সব থেকে শক্তিশালী সেনা কমান্ডার। তাই তার হাত থেকে বাঁচতে তারা ঠিক করে যে তারা আলাদা আলাদা পথ ধরে এগোবে, যাতে করে সে তাদেরকে ফলো করতে না পারে। তবে ক্যাপ্টেন লি যেহেতু একা যাচ্ছিল, তাই তার বিপদের সাহায্যের জন্য আরা তাকে 3টা জাদুর বস্তু দেয় এবং এই 3টা বস্তুই ব্যবহারের নিয়ম সে তাকে খুব ভালোভাবে বুঝিয়ে দেয়। আর এরপর তারা দুদিকে এগোতে থাকে, যা দেখে ভজ এবার অবাক হয়ে যায়। পায়ের ছাপ দুদিকে এগোতে দেখে সে বুঝতে পারছিল না সে কোন দিকে যাবে। তাই সে জাদুর ওই গোলাকৃতির জিনিসের মাধ্যমে পৌঁছে যায় ওয়েন্ডেলিনের সামনে। ওয়েন্ডেলিন সম্পূর্ণ কথা শুনে তাকে বলে তাদের সিক্রেট যে আর্মি আছে তাদেরকে এখন মাঠে নামানোর সময় হয়ে গিয়েছে। তাই ভোজ চলে যায় তার আর্মিদেরকে নিয়ে আসতে। তাদেরকে নিয়ে সে আবারও ফিরে আসে ওই পাহাড়ি জঙ্গলে এবং সবাই ছড়িয়ে ছিটিয়ে তাদের 3 জনকে খুঁজতে শুরু করে। ওই সময় আরা এবং জেড এক স্থানে দাঁড়িয়ে কথা বলছিল। মূলত আরা তার জাদুর সাহায্যে তার হুডিটিকে একদম ছোট করে ফেলেছিল, যার ফলে গরম লাগাতে সেটা বহন করতে তাদের বেশ সুবিধা হচ্ছিল। জেড ক্রস তার এই ম্যাজিক দেখে বেশ অবাক হয়। তখন আরা তার জাদুর সাহায্যে আবারও ওই হুডিটিকে বড় করে দেখায়। সেই সাথে মজার ছলে সে জেড ক্রসের তলোয়ারটিকে ছোট্ট একটা ছুরিতে পরিণত করে, যা দিয়ে এখন অ্যাপেল কাটাও সম্ভব ছিল না। এমন সময় ভসের একজন আর্মি তাদের উপর হামলা করে, যা দেখে জেড দ্রুত আরাকে তার তলোয়ারটি আবারও আগের মতো বড় করে দিতে বলে।
এই বিপদের সময় আরার জাদুর কাঠিটি ঝোপের মধ্যে পড়ে যায়, যেটা সে কিছুতেই খুঁজে পাচ্ছিল না। ফলে তারা পড়ে যায় মহাবিপদে। তবে জেড ক্রসের নিরিখ প্রচন্ড ভালো ছিল, যে কারণে সে খুব সহজেই ওই ছোট্ট ছুরিটিকে সেনার চোখে মেরে দেয়, যার ফলে সে আহত হয়ে পাহাড় থেকে নিচে পড়ে যায়। এদিকে ক্যাপ্টেন লিও পড়ে যায় এক সেনার ফাঁদে, যে ফাঁদে একটা ঘন্টি লাগানো ছিল, যেটা বাজার সাথে সাথেই সেনা তার দিকেই এগোতে থাকে। এদিকে সেও আপ্রাণ চেষ্টা করছিল নিজেকে মুক্ত করার, তবে সে কিছুতেই নিজের তলোয়ারটি হাতে পাচ্ছিল না। এমন সময় সেনা সেখানে চলে আসে, তবে সময় থাকতে ক্যাপ্টেন লি মুক্ত হয়ে গিয়েছিল, যে কারণে সে পিছ থেকে ওই সেনার উপর হামলা করে তাকে হারিয়ে দেয় এবং নিজের তলোয়ার নিয়ে আবারও বেরিয়ে পড়ে গন্তব্যের উদ্দেশ্যে। অন্যদিকে আরা জেডের কাছে জানতে চায় যে লর্ড ভোজকে কেন সকলে এত বেশি ভয় পায়। তখন জেড তাকে খুলে বলে যে কিং ড্যারিস অনেক আগেই তার রাজ্য ছেড়ে কোথাও একটা চলে গিয়েছিল, যার ফলে সকল ক্ষমতার অধিকারী হয়ে গিয়েছিল রানী নিজে। সে তার সময়ে খুবই ক্রূর শাসক ছিল। 3টা রাজ্যের ওপর তার আধিপত্য ছিল, যে 3টা রাজ্যেই সে জাদু ব্যান করে দেয়। নতুন নিয়ম করা হয় যে শুধুমাত্র রাজপরিবার অর্থাৎ রানী এবং তার 3 মেয়ে বাদে রাজ্যের অন্য কেউই জাদু করতে পারবে না। আর এরপর সে তার 3 রাজ্য তার শেষ সময়ে এসে 3 মেয়ের মধ্যে ভাগ করে দেয়। এরই সাথে সে 3 জন গার্ডও তৈরি করে। এই 3 গার্ড কিন্তু মানুষ ছিল না, তাদেরকে তৈরি করা হয়েছিল কঙ্কালের সাহায্যে। তাদেরকে কেউ কখনো হারাতে পারত না, কারণ তারা ছিল অমর। তাদের মধ্য থেকে ওয়েন্ডেলিনের যে গার্ড ছিল তারই নাম হলো ভস। এছাড়া ওয়েন্ডেলিনের কাছে এমন বিশেষ তলোয়ার আছে যা দিয়ে লড়াই করলে কেউ কখনোই হারবে না। এরকমই একটি তলোয়ার ওয়েন্ডেলিন বিশ্বাস করে তার সেনাপতি অর্থাৎ জেড ক্রসকে দিয়েছিল, যেটাকেই একটু আগে আরা ছোট করে দিয়েছে। ফলে আরা এটাও বুঝতে পারে যে জেড ক্রসের কাছে তার ওই তলোয়ার কেন এত স্পেশাল। তারা দুজন এভাবেই হাঁটতে হাঁটতে একটা ঝিলের কাছে পৌঁছে যায়, যে ঝিলের পানি দেখে আরার প্রচন্ড ভালো লাগে। সে তখনই হাসির সাথে সেখানে গোসল করতে চাইছিল, তবে জেড এতে রাজি হতে চায় না, যা দেখে আরা দৌড়ে চলে যায় ঝিলের কাছে। জেডের জুতার ভেতরে তখন পাথর ঢুকেছিল, যেটা বের করতে গিয়ে জেড পিছে পড়ে যায়। এমন সময় তার উপর হামলা করে রানীর একজন জাদুকর, যার হামলায় জেড সেখানেই অজ্ঞান হয়ে যায়। আর এরপর সে এগিয়ে যায় আরার দিকে। তবে সময় থাকতে জেডের জ্ঞান ফিরে আসে ঠিকই, তবে সে কিছুতেই উঠে হাঁটতে পারছিল না, না সে আরাকে ডাকতে পারছিল। এমন পরিস্থিতিতে সে সামনের দিকে হামাগুড়ি দিয়ে এগোতে থাকে। এদিকে ওই জাদুকর পৌঁছে গিয়েছিল আরার ঠিক পেছনে। সে আরাকেও ওই একই জাদু দিয়ে অবশ করতে চাইছিল, তবে সময় থাকতে জেড ক্রস একটা পাথরের উপর তার তলোয়ার দিয়ে আঘাত করে, যার ফলে আরা সতর্ক হয়ে যায় এবং সে ওই জাদুকরের জাদু করার আগেই তার উপর জাদু করে দেয়। আর এরপর ছুটে আসে জেডের কাছে। তবে ততক্ষণে জেড একেবারেই নিস্তেজ হয়ে পড়েছিল, সে কোনো রকম নড়ছিল না, যা দেখে আরা ভীষণ ভয় পেয়ে যায়। সে তখনই জাদুর মাধ্যমে তার মায়ের ডায়েরিটিকে নিজের সামনে নিয়ে আসে এবং ওই ডায়েরি থেকে বের করে যে কি জাদুর মাধ্যমে সে জেড ক্রসের উপর থেকে এই জাদুর প্রভাব সরাতে পারবে। সে ওই জাদু তো পেয়ে যায়, তবে ওই জাদু কিছুতেই কাজ করছিল না। ফলে আরা একেবারেই হতাশ হয়ে পড়ে। তখনই তার মায়ের আত্মা তার সামনে আসে এবং তাকে বলে তার নিজের উপর বিশ্বাস রাখতে হবে, তাহলেই একমাত্র এই জাদু কাজ করবে। যা শুনে এবার আরা নিজের পুরো বিশ্বাসের সাথে জাদু করে, যার ফলে জেড ক্রসের জ্ঞান ফিরে আসে এবং তাকেও এত সুস্থ সবল দেখে আরার দেহেও যেন প্রাণ ফিরে আসে। অন্যদিকে ওই সময় ক্যাপ্টেন লি পৌঁছে যায় একটা গুহার কাছে, যে গুহার ভেতরেই ছিল ওই 4টা চাবির একটা। উপরে থাকা একটা দড়ির সাহায্যে সে নিচে নামে, যেখানে ভেতরে ঢুকতেই সে একটি কঙ্কাল দেখতে পায়। এই কঙ্কালের হাতে ছিল একটা রাজকীয় আংটি, যে আংটি এইভাবে এইখানে দেখে ক্যাপ্টেন লি একটু অবাক হয়। তাই সে ওই আংটিটি নিজের কাছে রেখে দেয় এবং গুহার ভেতরে ঢোকার চেষ্টা করে, তবে ভেতরে সম্পূর্ণ অন্ধকার ছিল। তাই সে বাইরে এসে প্রথমে আগুন জ্বালিয়ে নেয়, আর এরপর ওই মশালের সাহায্যে সে ভেতরে প্রবেশ করে, যেখানে সে একটা কঙ্কালের পকেটের ভেতর ওই বস্তুটি পেয়ে যায় যেটার খোঁজে সে এখানে এসেছিল। সেটা নিয়ে সে বের হতে যাবে, এমন সময় তার সামনে চলে আসে এক শয়তানি আত্মা।
আত্মা, যে কিনা একের পর এক তার উপর হামলা করতে থাকে। বাইরে বের হয়েও সে নিস্তার পায় না। ওই শয়তান আত্মা তার উপর একের পর এক হামলা করতে থাকে। ঠিক তখনই ক্যাপ্টেন লির মনে পড়ে যায় আরার দেওয়া ওই 3টি বস্তুর কথা, যেখানে একটা বস্তু ছিল শয়তান আত্মাদের সাথে লড়াই করার জন্য। তবে আরা তাকে বলে দিয়েছিল সেখান থেকে একটা পাথরই ব্যবহার করতে। কিন্তু ঘাবড়ে গিয়ে ক্যাপ্টেন লি এখানে সবগুলো পাথর ব্যবহার করে ফেলে, যার ফলে আত্মা তো ধ্বংস হয়ে যায়, সেই সাথে ক্যাপ্টেন লিও বেঁচে যায়। তবে তার সাথে থাকা ওই পাথরগুলোও তো শেষ হয়ে গিয়েছিল, অর্থাৎ ভবিষ্যতে এমন বিপদে পড়লে সে কিভাবে সাহায্য পাবে তা বুঝতে পারছিল না। অন্যদিকে রানী ওয়েন্ডেলিনের সেনারা কিছুতেই তাদের 3 জনের কোনো ক্ষতি করতে পারছে না। এই ব্যাপারটা নিয়ে ওয়েন্ডেলিন বেশ আশাহত হয়ে পড়ে। সে তার 2 বোনের সাথে এই ব্যাপারে কথাও বলে। যদি ওয়েন্ডেলিন হেরে যায় এর মানে তারাও হেরে যাবে, কেননা তাদের রাজ্য ছোট ছিল। ওয়েন্ডেলিনের এই বড় রাজ্যের আওতায় তাদের রাজ্য চলত, ফলে তারা 3 জনই এতে করে বেশ চিন্তিত হয়ে পড়ে। এদিকে নিশ্চিন্তে আরা এবং জেড তো ছোটবেলার গল্প বলতে বলতেই সামনের দিকে এগোচ্ছিল। আরা এখানে ওই গল্পটিও বলে যে কিভাবে সে একবার নেকড়ের হাত থেকে বাঁচতে গিয়ে একটা সমুদ্রের মধ্যে থাকা বড় পাথরের ওপর চলে গিয়েছিল। আর এই কারণেই জাদু করার সময় এখন সে অনেক বেশি সতর্ক থাকে। আর যেহেতু সে নিজের গন্তব্যের ব্যাপারে জানে না, তাই এখন জাদুর মাধ্যমেও তারা সেখানে যেতে পারছিল না। তাই তো এইভাবে চলতে চলতে আরা এবং জেড পৌঁছে যায় একটা বিশেষ গুহার সামনে। এই গুহার উদ্দেশ্যেই মূলত এতক্ষণ যাবৎ তারা চলছিল। এই গুহার ভেতরে রয়েছে গোল্ডেন কি, যা ছিল ওই 4টি বস্তুর মধ্য থেকে একটি। এখন সেখানে ঢোকার পথে হঠাৎ করে একজন লোকের সাথে তাদের দেখা হয়, যে কিনা বারবার করে জেডকে নিষেধ করে গুহার ভেতরে ঢোকার জন্য, কেননা সেখানে রয়েছে এক বিশাল আকৃতির দৈত্য। জেড প্রথমে তো শোনে না, পরবর্তীতে সে দৌড়ে বেরিয়ে আসে, কেননা ওই দৈত্যকে দেখে সে ভয় পেয়ে গিয়েছিল। তবে আরা এখানে ভয় পায় না। সে বলে সে তার জাদুর সাহায্যে ওই দৈত্যের সাথে কথা বলতে পারবে। কথা বলে আরা জেডকে আশ্বস্ত করে ভেতরে প্রবেশ করে, যেখানে ওই দৈত্যের সাথে তার দেখা হয়। লোকটি তো এখানে আরাকে ভেতরে যেতে দেখে ভীষণ ভয় পেয়ে গিয়েছিল, তাই সেও দেখার অপেক্ষায় ছিল যে আরা কি করে। আরা ঠিকই ওই গোল্ডেন কি হাতে নিয়ে বেরিয়ে আসে। সেই সাথে নিয়ে আসে ছোট্ট একটা পটলি, যার মধ্যে ছিল ওই বিশাল আকৃতির দৈত্য, যাকে ছোট্ট করে এই পটলির ভেতরে নিয়ে এসেছিল আরা। দৈত্যের সাথে তার একটা ডিল হয়েছিল যে দৈত্য যদি তাকে ওই লড়াইয়ে জিততে সাহায্য করে তাহলে সে দৈত্যকে মুক্তি দিবে। কথা শোনা মাত্রই ওই লোকটি বুঝতে পারে আরা হলো ওই প্রফেসরই মেয়েটি, অর্থাৎ ওই রাজকুমারী, যে কিনা স্বর্ণযুগ আনবে। তাই লোকটি আরার সামনে মাথা নত করে তাকে সম্মান জানায়। লোকটি আসলে ঝাড়ু তৈরি করে বিক্রি করত, তাই আরা তাকে খুশি করার জন্য তার একটা ঝাড়ুতে জাদু করে দেয় এবং সেটা উড়তে শুরু করে। জাদুর এই ঝাড়ু দেখে লোকটি ভীষণ খুশি হয়ে যায়। এদিকে ওই শয়তান রানী ওয়েন্ডেলিন জেনে গিয়েছিল যে এই মুহূর্তে আরা, জেড এবং ক্যাপ্টেন লি কোথায় আছে, তাই তো সে তার ড্রাগনকে পাঠিয়ে দেয় তাদের পিছু করতে। এভাবেই ড্রাগনের হাত থেকে বাঁচতে গিয়ে আরা এবং জেড চলে আসে আরো একটি গুহার সামনে। এই গুহাই ছিল তাদের দ্বিতীয় ডেস্টিনেশন, কেননা এর ভেতরেই আছে ক্রিস্টাল কম্পাস, যেটা তাদেরকে উদ্ধার করতে হবে। তাই তো জেড ভেতরে চলে যায়। বাইরে দাঁড়িয়ে আরা সবকিছু পাহারা দিতে থাকে। এমন সময় সে সেখানে ছোট্ট একটা প্রাণীকে দেখতে পায়। এই কিউট প্রাণীটিকে দেখে তার সাথে সে কথা বলতে শুরু করে। তবে সে তো জানতোই না এই প্রাণীর মাধ্যমেই আসলে ওয়েন্ডেলিন তার উপর নজর রেখে আছে। এখন এদিকে ভেতরে গিয়ে উপরে কিছু একটা জল করতে দেখে জেড। সে অনেক কষ্টে উপরে ওঠে, যেখানে সে একটা বক্স দেখতে পায়। এই বক্সের ভেতরেই ছিল ক্রিস্টাল কম্পাস, যেটাই হাত দিতেই সে নিচে পড়ে যায়। সামনে পড়ে থাকা ওই কম্পাসটি সে নিতেই যাবে, এমন সময় ভয়ঙ্কর কিছু একটা তার উপর হামলে পড়ে, যার ফলে সে অনেক কষ্টে ভেতর থেকে পালিয়ে বাইরে চলে আসে। আরা যখন তাকে এই বিপদের মধ্যে দেখতে পায় তখন আর সে কোনো কিছু না ভেবেই ওই গায়েব হয়ে যাওয়া জাদু করে, যার ফলে তারা একদমই পাহাড়ের চূড়ায় চলে আসে। তবে তারা প্রাণে বেঁচে যায়। জেড এই জাদুটিকে বেশ ভয় পেত, এ কারণেই এতক্ষণ যাবৎ আরা এই জাদু একবারও করেনি। তবে এখন যখন তারা নিরাপদে চলে এসেছে তখন আর তার কোনো ভয় নেই। জেড এখানে তার কাছে থাকা ক্রিস্টাল কম্পাসটি তাকে দেখায়, অর্থাৎ ওই জাদুর 4টি বস্তুর মধ্য থেকে 3টি তো অলরেডি উদ্ধার করা হয়েছিল। একটা ক্যাপ্টেন লি উদ্ধার করেছে এবং বাকি দুটো আরা এবং জেড ক্রস, যা দেখে রানীও খুশি হয়ে যায়, কেননা এখন সেও জানতো যে তারা এগুলো উদ্ধার করে কোথায় যাবে।
সে চাইছিল সেখানে গিয়ে সরাসরি তাদের কাছ থেকে 4টা বস্তু ছিনিয়ে নিয়ে ওয়েন্ডেলিন নিজেই ওই ম্যাজিক্যাল ওয়ান্ড অর্থাৎ জাদুর শক্তিশালী ছুরিটি উদ্ধার করে নিবে। তাই ক্যাপ্টেন লির ওই সকল জিনিসগুলো উদ্ধার করে যে স্থানে এসে আরা এবং জেরের সাথে একত্রিত হওয়ার কথা সেখানেই সে ফাঁদ পেতে রাখে, যাতে করে তাদের উপর হামলা করতে পারে। তবে আরার কাছে তো ছিল বিশেষ শক্তি, যার ফলে আরা আগে থেকেই এই সকল ভীষণ দেখে নেয়। সে বুঝতে পারে এই পথ ধরে এগোলে সামনেই রয়েছে তাদের 3 জনেরই নির্মম মৃত্যু। যা বুঝতে পেরে সেই ব্যাপারে জেড ক্রসকে বলে। জেড ক্রসও তাই তাকে ওয়াদা করে যে তারা এই পথ দিয়ে সামনে এগোবে না, বরং তারা সমুদ্রের পথ দিয়ে সেই স্থানে গিয়ে পৌঁছাবে যে স্থানে ওই ম্যাজিক্যাল ওয়ান্ড রয়েছে। এদিকে আমরা ক্যাপ্টেন লিকে দেখতে পাই যে কিনা সমুদ্রের কাছে থাকা ওই গুহার কাছে পৌঁছে যায়, যে গুহার ভেতরে ছিল চতুর্থ ওই বস্তুটি। গুহার ভেতরে প্রবেশ করে সে আরাত দেওয়া ওই ম্যাজিক্যাল পাথরের সাহায্যে আলো সৃষ্টি করে। আলোতে সে সেখানে কিছু ফাঁদ দেখতে পায়, আর এরপর দেখতে পায় পাথরের মাঝখানে থাকা ছোট্ট একটা রাস্তা পাথর দিয়ে ঢাকা রয়েছে। যে পাথরগুলো সরাতেই সে ভেতরে আলো দেখতে পায়। সেখানেই মূলত ওই চতুর্থ বস্তুটি ছিল। তবে তাতে হাত লাগা মাত্রই ওই ফাঁদটি চালু হয়ে যায়। ক্যাপ্টেন লি বুঝতে পেরেছিল অতি শীঘ্রই এখানে ভয়ানক এক বিস্ফোরণের সৃষ্টি হবে, তাই সে কোনো মতে ওই জিনিসটি নিয়ে দ্রুত ওই গুহা থেকে বেরিয়ে আসে। সে বেরিয়ে আসতেই গুহার ভেতর এক বিশাল বিস্ফোরণের সৃষ্টি হয়। এই বিস্ফোরণের হাত থেকে বেঁচে সে যখন একপাশে বসে কিছুটা স্বস্তির নিঃশ্বাস নিচ্ছিল, এমন সময় তার গলায় তলোয়ার ধরে কেউ একজন, যা দেখে সে ভয় পেয়ে যায়। তখনই আমরা দেখতে পাই এটা আর কেউ নয় বরং জেড ক্রস। তারা একে অন্যকে জীবিত দেখে ভীষণ খুশি হয়ে যায়। আর এইখানে ক্যাপ্টেন লিকে তার ওই কল্পনার ব্যাপারেও জানায়। সেই সাথে জানায় যে তারা ওই নির্দিষ্ট পথ ধরে এগোতে পারবে না, যে পথ ধরে এগোনোর ব্যাপারে তারা সিদ্ধান্ত নিয়েছিল। তখন ক্যাপ্টেন লি বলে তার কাছে অন্য একটি পথ আছে। সে মূলত সমুদ্রের পথ দিয়ে এগোতে চাইছিল। যেহেতু তার দক্ষতা জাহাজ পরিচালনার ক্ষেত্রেই ছিল, তাই অনেক সাথীরাই তার আছে যারা কিনা গোপনে তাদেরকে সাহায্য করবে। সেখানে থাকা আরেকটি প্যাচার মাধ্যমে ওয়েন্ডেলিন এই সব কিছুর ব্যাপারে জেনে যায়। এখন এদিকে এই পাহাড়ি রাস্তা চড়তে আরার ভীষণ কষ্ট হচ্ছিল, তাই সে সিদ্ধান্ত নেয় যে সে তার পোশাকটি পরিবর্তন করে ফেলবে। সে একটি পাথরের পেছনে গিয়ে নিজের পোশাক পরিবর্তন করে নেয়। আর এরপর 3 জনে মিলে গুহার রাস্তা ধরে এগিয়ে যায় সমুদ্রের দিকে। সমুদ্রের তীরে পৌঁছাতেই তারা অনেকগুলো জাহাজ দেখতে পায়। এখন পালা ছিল ক্যাপ্টেন লি এর বন্ধুদেরকে খোঁজার। ক্যাপ্টেন লি দূর থেকে দূরবীনের সাহায্যে তার বন্ধুদেরকে খুঁজতে থাকে। সেই সাথে এটা দেখারও চেষ্টা করে যে ওয়েন্ডেলিনের কোনো সৈন্য এখানে আছে কিনা। আর এরপর সে তার পরিকল্পনার সামনে নিয়ে চলে যায় তার বন্ধুদের সাথে কথা বলতে, যেখানে তার কথা শোনা মাত্রই তার বন্ধুরা এবং ক্রুরা রেডি হয়ে যায় তাদেরকে সাহায্য করার জন্য। তবে এরকম দিনের বেলা তারা সব থেকে বড় জাহাজটি এখান থেকে কিভাবে নিবে? ওয়েন্ডেলিনের সৈন্যরা তো চারিদিকে ছড়িয়ে আছে। তখনই সেখানে আরা চলে আসে এবং জাদুর মাধ্যমে সেখানে এক বিশাল সাদা ধোঁয়ার সৃষ্টি করে, যার ফলে ওয়েন্ডেলিনের সৈন্যরা তাদেরকে দেখতে পায় না। তারা খুব সহজেই ওই জাহাজ নিয়ে সাগর পথে রওনা দেয় তাদের শেষ গন্তব্যের উদ্দেশ্যে। এখানে তারা তাদের সংগ্রহকৃত 4টা জিনিসই এক করে। এখানে ক্যাপ্টেন লি জানায় সে যখন প্রথম গুহায় গিয়েছিল তখন সে সেখানে রাজকীয় একটা জিনিস পেয়েছিল। সেটা ছিল ওই আংটিটি। এর মানে ওই গুহায় থাকা ওই লোকটি কোনো রাজা ছিল। এই আংটি দেখা মাত্রই আরা চিনে ফেলে। সে বলে তার বাবার ব্যাপারে তার 2টো জিনিসই মনে ছিল, এক হলো লাল লম্বা দাড়ি আর দ্বিতীয়টি হলো এই আংটি। কিন্তু ক্যাপ্টেন লি তার কথা মানতে চায় না, কেননা কিং ডারিসেরও তো লম্বা লাল দাড়ি ছিল। এর উপর আবার সে এই রিংটি পরে থাকতো। এর মানে কি কিং ডারিসি আরার বাবা? এর মানে কি আরা সত্যি রাজকুমারী? ওই প্রফেসিতে রাজকুমারী লেখা ছিল। তারা ভেবেছিল হয়তোবা রাজ্য হাসিলের পরের কথা বলা হচ্ছে। এর মানে কি আরার শরীরে রয়্যাল ব্লাড রয়েছে? এটা দেখার একটাই উপায় ছিল, আর সেটা হলো ওই আংটিটি আঙ্গুলে পরা। কেননা কোনো সাধারণ মানুষই ওই আংটিটি পরতে পারে না। কিন্তু আরা এখানে খুব সহজেই ওই আংটিটি পরে নেয়, যা দেখে তাদের আর বুঝতে বাকি থাকে না যে আরা আসলে সত্যি কিং ড্যারিসেরই মেয়ে ছিল। সে যখন জঙ্গলে পালিয়ে চলে গিয়েছিল তার রানীর উপর অতিষ্ঠ হয়ে, তখনই সেখানে আরার মায়ের সাথে তার পরিচয় হয়েছিল, আর এভাবেই জন্ম হয়েছিল আরার। এখন তারা তো সমুদ্রপথে সামনের দিকে এগোচ্ছিল। অন্যদিকে ওয়েন্ডেলিন যখন জানতে পারে যে তারা সমুদ্রপথে সামনের দিকে এগোচ্ছে, তখন সে প্রচন্ড রেগে যায়।
কেননা তার সৈন্যরা অলরেডি অন্যান্য স্থানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, যারা কিনা স্থলপথে তাদেরকে আটকানোর জন্য প্রস্তুত ছিল। এখন সমুদ্রপথে তাদেরকে আটকানোর জন্য পর্যাপ্ত সৈন্য নেই, তাই ওয়েন্ডেলিন জাদুর মাধ্যমে একাই রওনা দেয় ভোজ এবং হাতে গোনা কয়েকজন সৈন্য নিয়ে। এদিকে দূর থেকে জাহাজ থেকেই তারা দেখে নেয় ভোজকে, যাকে দেখা মাত্রই তারা লুকিয়ে জাহাজ থেকে নামে। আর এরপর জেড ক্রস সরাসরি চলে যায় ভোজের সাথে লড়াই করতে, যাতে করে সে তাকে লড়াইয়ে ব্যস্ত রাখতে পারে। আর এই সুযোগে আরা এবং ক্যাপ্টেন লি পৌঁছে যায় ওই ম্যাজিক্যাল ওয়ান্ডের কাছে। তবে তাদের সামনে পথের বাধা হয়ে দাঁড়ায় দুজন সৈন্য, যাদেরকে টপকে তাদের পাহাড়ে চড়তে হবে। আর এই দুটো কাজই একই সাথে করা সম্ভব। আর এখানে ওই পুটলির ভেতর থেকে দত্তকে বের করে আনে। আর এরপর দত্ত একে তো ওই দুই সৈন্যকে হারায়, আর এরপর আরা এবং ক্যাপ্টেন লিকে হাতে করে উঠিয়ে দেয় ওই পাহাড়ের উপর। দূরে জাহাজে থাকা ক্যাপ্টেন লিয়ের বন্ধুরা দেখতে পায় সৈন্যরা আস্তে আস্তে করে ক্যাপ্টেন লিয়ের দিকে এগোচ্ছে, তাই তারা জাহাজ থেকেই তাদের উপর হামলা করে। এতে করে বাকি সৈন্যরা তাদের সাথে লড়াইয়ে ব্যস্ত হয়ে যায়। এরই মধ্যে আরা অনুভব করতে পারে যে ওই রানী আশেপাশেই আছে, সে এখানে চলে এসেছে। তাই সে সিদ্ধান্ত নেয় যে সে এখানে থেকে রানীর সাথে লড়াই করবে, যাতে করে তার এই অমনোযোগী হওয়ার সুযোগ নিয়ে ক্যাপ্টেন লি পৌঁছে যেতে পারে ওই শক্তিশালী জাদুর কাঠির কাছে, এবং সেটাকে উদ্ধার করে সে যথাসময়ে যাতে আরার কাছে এনে দেয় সেই প্রমিস করেই সে সেখান থেকে রওনা দেয়। অন্যদিকে জেট পৌঁছে গিয়েছিল ভসের সামনে। সেখানে থাকা অন্য একজন সেনাকে হারিয়ে সে তার ঢাল তুলে নেয়, আর এরপর লড়াই শুরু করে ভোজের সাথে। এদিকে আরার সামনে চলে আসে শয়তান রানী ওয়েন্ডেলিন। তবে সে ক্যাপ্টেন লিকে দেখে ফেলেছিল, তাই তো সে তার কাছে একজন সেনা রেখে বাকিদেরকে পিছু করতে বলে ক্যাপ্টেন লিয়ের। আর এরপর সে আরাকে উদ্দেশ্য করে বলে সে যেন তার হার মেনে নেয়, কেননা ওই ম্যাজিক্যাল ওয়ান্ড শুধুমাত্র রাজবংশের কেউই ব্যবহার করতে পারবে। আর আরা তো জঙ্গলের মাঝে বসবাস করা একজন সাধারণ জাদুকর, যা শোনা মাত্রই আরা তার হাতের ওই আংটিটি দেখায় এবং বলে তার শরীরেও রাজবংশের রক্ত রয়েছে, এবং সে ওয়েন্ডেলিনকে হারিয়ে খুব শীঘ্রই ওই সিংহাসনও নিয়ে নিবে যেটা তার বাবার ছিল। একথা বলেই তাদের দুই বোনের মধ্যে লড়াই শুরু হয়ে যায়। এদিকে ভস এবং জেডের মধ্যেও তুমুল লড়াই চলছিল। অন্যদিকে ক্যাপ্টেন লি সৈন্যদের চোখ এড়িয়ে সামনের দিকে চলে যাচ্ছিল, আর তাকে এইভাবে পালাতে তার বন্ধুরা জাহাজ থেকে সাহায্য করছিল। এভাবেই পালাতে পালাতে সে এক সময় পাহাড়ের চূড়ায় চলে আসে। সেখান থেকে একজন সৈন্যকে চালাকি করে নিচে ফেলে সে পালাতে থাকে। আর এইভাবেই এক পর্যায়ে সে চলে আসে তার গন্তব্যে। সে দূর থেকে নিজের গন্তব্য দেখে ভীষণ খুশি হয়ে যায়। তবে সিঁড়িগুলো পার হতেই তার সামনে উদিত হয় একজন ভয়ানক সেনা। এই জাদুই সেনা ছিল ওই জাদুর কাঠির রক্ষী, তাই তো সে এখানে ক্যাপ্টেন লিয়ের উপর হামলা করে। তখনই ক্যাপ্টেন লিয়ের মনে পড়ে যায় যে তার কি করতে হবে। সে তার কাছে থাকা ওই চারটি বস্তুর মধ্য থেকে একটি দিয়ে সামনের ঘোড়াটিকে ঘুরিয়ে দেয়, যার ফলে একটি তালা খুলে যায় এবং ওই মাথাটি ঘুরে যায়। এমন সময় সেখানে চলে আসে ওই বিশাল আকৃতির ড্রাগন। তাকে দেখা মাত্রই জাহাজে থাকা ক্যাপ্টেন লিয়ের বন্ধুরা বেশ চিন্তিত হয়ে পড়ে, কেননা ওই ড্রাগনকে আটকানোর মতো আর কেউই ছিল না। জেট তো ব্যস্ত ছিল ভোজের সাথে লড়াই করতে, এমনকি সে তো হারার পর্যায়ে ছিল। অন্যদিকে কুইন ওয়েন্ডেলিন তো সমানে আরার উপর আঘাত করেই যাচ্ছিল। এই লড়াইয়ের মাঝে তাদেরকে সাহায্য করতে জাহাজে থাকা ওই নাবিকরা গুলি চালাতে থাকে ওই বিশাল আকৃতির ড্রাগনের উপর, যার ফলে ক্যাপ্টেন লি সুযোগ পেয়ে যায় এবং সে একে একে ওই চাবিগুলোর মাধ্যমে সেখানে ওই বক্সটিকে নিয়ে আসে, যে বক্সের ভেতর ছিল জাদুর কাঠি। সে ওই কাঠিটি উদ্ধার করার আগেই লক্ষ্য করে যে ড্রাগনটি এখন পাল্টা হামলা করতে শুরু করেছে জাহাজে থাকা ওই নাবিকদের উপর। তবে নাবিকরা এটা আগে থেকেই বুঝতে পেরেছিল, তাই তারা সময় থাকতেই পানিতে ঝাঁপ দেয়। তখনই ড্রাগন তার আগুনের সাহায্যে জাহাজ পুড়িয়ে ফেলে। এই বিশাল বিস্ফোরণের দিকে নজর যায় ভোজের, আর এই সুযোগ নিয়ে জেড ক্রস তার উপর হামলা করে তার ওই বিশেষ জাদুই তলোয়ার দিয়ে। এই তলোয়ারের মধ্যে এমন বিশেষ জাদু ছিল যা অমর ভসকেও মেরে ফেলে। এদিকে আরাকে আটকে ফেলেছিল ওয়েন্ডেলিন। আরা জানতো তার এই সামান্য জাদুর কাঠি দিয়ে ওয়েন্ডেলিনকে হারানো কখনোই সম্ভব ছিল না।
অন্যদিকে ক্যাপ্টেন লি ওই স্পেশাল জাদুর ছড়িটি নিতেই যাবে, এমন সময় একজন গার্ড তার কাছে চলে আসে। এদিকে জেড চলে আসে আরার কাছে। ওয়েন্ডেলিন জেডের উপর এমনিতেই অনেক বেশি রেগেছিল, এর উপর আবার জেড বসকেও মেরে ফেলেছিল, তাই সে এখানে রাগের মাথায় জেডের ওপর ডেথ স্পেল দেয়। এর ফলে জেড সেখানেই মারা যেত, যেটা বোঝা মাত্রই আরা তার সামনে চলে আসে, ফলে জেডের বদলে মৃত্যু হয় আরার। তখনই ওই বিশেষ ম্যাজিক্যাল ছড়ি নিয়ে চলে আসে গার্ড, যা দেখে ওয়েন্ডেলিন আরো বেশি খুশি হয়ে যায়। তবে সে এটা ওয়েন্ডেলিনকে দেওয়ার বদলে ছুড়ে দেয় আরার দিকে। মূলত এই গার্ডের পোশাকে ছিল ক্যাপ্টেন লি। এতে করে ওয়েন্ডেলিন প্রচন্ড রেগে যায় ক্যাপ্টেন লি এর উপর, তাই সে ক্যাপ্টেন লিকেও আঘাত করে। শেষমেশ সে জেড ক্রসকে মারতে যাবে, ঠিক তখনই সেখানে চলে আসে প্রফেসর, যার জাদুর আঘাতে ওয়েন্ডেলিন নিচে গিয়ে পড়ে। তখনই সুযোগ পেয়ে জেড ক্রস আরার হাতে ওই জাদুই ছড়িটি ধরিয়ে দেয়, যেটা স্পর্শ করা মাত্রই আরা ফিরে পায় তার জীবন। সে সজ্ঞানে এসেই ওয়েন্ডেলিনের উপর হামলা করে। এমন সময় ওয়েন্ডেলিন জাদু করে ডাক দেয় তার ড্রাগনকে। বিশাল আকৃতির এই ভয়ঙ্কর ড্রাগন তাদের দিকে ছুটে আসতে থাকে। তখন আরা দূর থেকেই তার উপর স্পেল করে, যার ফলে ড্রাগন সরাসরি গিয়ে বিস্ফোরিত হয় সমুদ্রের পানিতে। ড্রাগন মারা গিয়েছে দেখে ওয়েন্ডেলিন অনেক কষ্ট পায়, তবে এখন সময় ছিল লড়াই করার। তবে এই লড়াইয়ে সে বেশিক্ষণ আরার সামনে টিকতে পারে না। আরা তার ছুরি ভেঙে ফেলে, যার ফলে এবার সেও হার মেনে নেয়। তাই আরাও এখানে পুরোপুরি তাকে না মেরে ফেলে বরং তাকে গায়েব করে দেয়। এদিকে প্রফেসর যায় সত্যিই ভস মরেছে কিনা এটা চেক করতে, আর এই ব্যাপারে নিশ্চিত হওয়ার পর সে বাকিদের কাছে ফিরে আসে, যেখানে ক্যাপ্টেন লিও বেঁচে ছিল। আরা এই লড়াইয়ে জিতে গিয়েছে, ফলে এসে গিয়েছে স্বর্ণযুগ। এটা জানার সাথে সাথেই রাজ্যের প্রজারা ভীষণ খুশি হয়ে যায়। তারা জড়ো হয় রাজমহলের সামনে, যেখানে আরা তাদের সামনে আসে। নতুন রানীকে দেখে তারা ভীষণ খুশি হয়। রানীরও প্রধান শপথই ছিল যে সে প্রজাদের খুশির জন্যই কাজ করবে। সেই সাথে এখন থেকে এই পুরো রাজ্যে যে কেউ যে কোনো ধরনের ম্যাজিক ব্যবহার করতে পারবে, যদি সেটা না হয় অন্যায় অথবা অন্য কারোর ক্ষতির জন্য। যা শুনে সকলে ভীষণ খুশি হয়ে যায়, আর এরই সাথে শুরু হয় স্বর্ণযুগের। আমরা দেখতে পাই প্রফেসর এখন নতুন দোকান দিয়েছে, যেখানে সে জাদুর জিনিসপত্র বিক্রি করে, সেই সাথে জাদুও শেখায়। এখানে ক্যাপ্টেন লি এবং জেড ক্রস জিজ্ঞাসা করে যে রানী ওয়েন্ডেলিনকে কোথায় পাঠানো হয়েছে। উত্তরে রানী আরা জানায় যে তাকে সে একটা ঠান্ডা মরুভূমিতে পাঠিয়েছে, যেখান থেকে জনমানব বসতিতে যাওয়ার কোনো উপায়ই নেই। সেখানে আছে শুধু জীবজন্তু। আর এটা জানানোর পর আরা তাদের দুজনের হাতেই তুলে দেয় দুটি ম্যাজিক ওয়ান্ড। সে চাইছিল তারা দুজনও যাতে জাদু শেখে। আর এরই সাথে শেষ হয়ে যায় আজকের এই গল্পটি। আশা করছি এই গল্পটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক এবং একটি কমেন্ট করতে ভুলবেন না। সেই সাথে সম্পূর্ণ মুভিটি আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপলোড দেওয়া আছে, তাই মুভিটি দেখার জন্য কমেন্ট বক্সে দেওয়া লিঙ্ক থেকে জয়েন করুন আমাদের টেলিগ্রাম চ্যানেলে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফেজ।